প্রথম কথা হচ্ছে যে আপনারা দেখেছেন, আপনারা জানেন ইতিমধ্যে যে এই প্রতিবেদনে 5টি বিভাগে সুপারিশ করা হয়েছে এবং আপনারা দেখবেন যে এটা 78 পৃষ্ঠার একটা প্রতিবেদন, যার মধ্যে 377টি প্যারাগ্রাফ আছে। তার মধ্যে 43টি সুনির্দিষ্ট সুপারিশ আছে। এই 5টি খাতে 43টি সুনির্দিষ্ট সুপারিশ আছে। যে কেউ যদি একটু একটু বিশ্লেষণ করার চেষ্টা করে আপনারা দেখবেন যে আমরা বাংলাদেশে মানবাধিকার কর্মী এবং এই সাথে সংশ্লিষ্ট গণমাধ্যম এবং সাধারণ মানুষ যারা নাগরিক সমাজ বলি আমরা, আমাদের যে উদ্বেগ, আমাদের যে দাবিগুলো দীর্ঘদিন যাবৎ উত্থাপিত হয়ে আসছে, সেই দাবিগুলো যদি পূরণ হতো, সেই দাবিগুলো যদি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যথাযথ গুরুত্ব সহকারে বিবেচনা করত, তাহলে একদিকে যেরকম এই প্রতিবেদনের দরকার হয় না, অন্যদিকে বাংলাদেশে আসলে যেভাবে কর্তৃত্ববাদ বিকাশ হয়েছিল সেইটাও কিন্তু সম্ভব ছিল না। এটা হতো না যদি নাগরিক সমাজের মানবাধিকার বিষয়ক যে উদ্বেগগুলো সেগুলো যদি বাস্তবে বিবেচনায় নেওয়া হতো। মূল বিষয়টা প্রথম আমি মনে করি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। দ্বিতীয় যে কথাটি জাকির বলেছেন যে কমিশনগুলো যেগুলো হয়েছে, 6টি প্রতিবেদন হয়েছে, আরও 5টি হবে। আমার জানা মতে বাকি 5টি সহ সব 6টির প্রতিবেদনের মধ্যে সুপারিশের সিংহভাগের সাথে কিন্তু আমাদের এই জাতিসংঘের এই সুপারিশের মিল আছে, কম বেশি মিল আছে আর সামঞ্জস্য আছে। কাজে যে কথাগুলো জাতিসংঘ বলেছে সেগুলো যে খুব একটা রকেট সায়েন্স নতুন কিছু তা না, তবে এটাকে একটা আন্তর্জাতিক আমাদের যে দীর্ঘদিনের দাবিগুলো ছিল, দীর্ঘদিনের উদ্বেগগুলো ছিল, সেগুলোকে একটা আন্তর্জাতিক একটা দলিলের মধ্যে স্বীকৃতি পেয়েছে বলবো আমি প্রথমে। দ্বিতীয় যে বিষয়টি আমার দিক থেকে আমি বলবো সেটি হচ্ছে যেমন সেই কারণে এটা এত গুরুত্বপূর্ণ। আমরা যদি প্রতিরোধের কথা চিন্তা করি, ভবিষ্যতের কথা চিন্তা করি, যেটা আমাদের মূল অবশ্যই যেটা ঘটেছে তার বিচার এবং সেটি সম্পর্কে একটা বিস্তারিত অনুচ্ছেদে আছে, সেটা আপনারা জানেন এবং সেটা নিয়ে আলোচনা হয়েছে। বিচার অবশ্যই নিশ্চিত করতে হবে, প্রতিকার অবশ্যই করতে হবে, কিন্তু প্রতিরোধ করতে হবে। প্রতিরোধের যে জায়গাগুলো সেই সুপারিশগুলোকে আমরা সর্বোচ্চ প্রাধান্য দিতে চাই। উভয় দৃষ্টিভঙ্গ থেকে আমরা রিপিট করছি, সবাই বলেছেন, আমরা প্রতিবেদনে আমাদের কার্যপত্র আছে, আমরা সরকারের কাছ থেকে একটি সুনির্দিষ্ট সময়াবদ্ধ একটা রোড ম্যাপ চাই এই প্রতিবেদন বাস্তবায়নের, সুপারিশগুলি বাস্তবায়নের লক্ষ্যে কী করণীয় সেটি নির্ধারণ করবে। এই বিবেচনায় যে তারা স্বল্প মেয়াদী, তাদের মেয়াদ নির্বাচন পর্যন্ত, নির্বাচন পরবর্তীতেও যেন যেই সরকার আসবে, যারা ক্ষমতায় আসবেন, তারা সকল অংশীজনকে সম্পৃক্ত করে কাজ এই সুপারিশমালাগুলো বাস্তবায়নের সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে পারে, সেদিকে যেতে হবে আমাদেরকে। 2-3টা বিষয়ের উপর আমি গুরুত্বপূর্ণ দিয়ে আরও একটু উল্লেখ করে শেষ করব। প্রথম হচ্ছে যে যেহেতু আমার ব্যক্তি হিসেবে এবং আমার প্রতিষ্ঠান হিসেবে দুর্নীতি বিষয়টা আমরা সবসময় প্রাধান্য দিয়ে থাকি। আমি এই বিষয়টা প্রথমে বলতে চাই এই কারণে, একদিক থেকে আমি যেটা বললাম যে আমাদের সুপারিশমালাগুলো, আমাদের নাগরিক সমাজের উদ্বেগগুলো যদি মান্য করা হতো, মানবাধিকার কনসার্নগুলো যদি বিবেচনায় নেওয়া হতো ধারাবাহিকভাবে, তাহলে যেরকম কর্তৃত্ববাদের বিকাশ হতো না। একইভাবে আপনারা লক্ষ্য করেন বাংলাদেশে যেভাবে দুর্নীতির ব্যাপকতা, গভীরতার সুযোগ সৃষ্টি করা হয়েছিল, যে কারণে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অর্থ আত্মসাৎ, অর্থ পাচারের সুযোগ নিশ্চিত করা হয়েছে, সেটি কিন্তু ছিল কর্তৃত্ববাদের বিকাশের অন্যতম অনুঘটক। দুর্নীতি করতে হবে, ক্ষমতায় থাকতে হবে, ক্ষমতায় থেকে ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাৎ করতে হবে এবং অর্থ পাচার করতে হবে। সেটার জন্য প্রতিষ্ঠানগুলোকে ক্যাপচার করতে হবে, দখল করতে হবে এবং মানুষের অধিকার হরণ করতে হবে। এটি ছিল কর্তৃত্ববাদের এজেন্ডা, মূল এজেন্ডা। সেটাকে প্রমোট করার জন্য হয়েছে। কাজেই এই প্রতিবেদন কিন্তু এটাকে ছাড় দেয়নি। এখানে যদিও সর্বশেষ প্যারাগ্রাফ হিসাবে উল্লেখ করেছে, কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে তারা আর্থিক খাতে সুশাসন এবং দুর্নীতি নিয়ন্ত্রণ বিষয়ক সংক্ষেপে হলো কিছু সুপারিশ করেছে, যার সাথে আমি দুর্নীতি দমন কমিশন সংস্কারের সাথে যেহেতু সংশ্লিষ্ট ছিলাম, আমি জানি যে তার মোটামুটি একই প্রতিফলন সেখানে ঘটেছে। সেখানে আরও বিস্তারিত আছে দুদক সংস্কার কমিশনের প্রতিবেদনে, কিন্তু যে দুটি বিষয় তারা উল্লেখ করেছে, আইনের যথাযথ প্রয়োগ করতে হবে, কারো প্রতি ভয় করোনা না করে। দ্বিতীয় যেটা বলেছে, দুর্নীতি দমন কমিশনকে সম্পূর্ণ স্বাধীন একটা স্ট্যাটাস দিতে হবে, স্বীকৃতি দিতে হবে এবং সে যেন স্বাধীনভাবে কাজ করতে পারে। এই বিষয়গুলোকে আমরা প্রাধান্য দিতে চাই। দ্বিতীয় সেটি হচ্ছে যে পুলিশ এবং নিরাপত্তা খাত সম্পর্কে বেশ কতগুলো সুপারিশ এখানে আছে। তার মধ্যে কয়েকটা বিষয়কে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে হচ্ছে। একটি হচ্ছে যে বলছে তারা আন্তর্জাতিক চর্চার সাথে সামঞ্জস্য রেখে পুলিশ অধ্যাদেশ, যেটা 1861, পৃথিবীর খুব কম দেশে আছে যেরকম 200 বছরের বেশি পুরাতন একটা আইন দিয়ে
পুলিশ চলে। তারা বলছে এটাকে আন্তর্জাতিক চর্চার আলোকে ঢেলে সাজিয়ে নতুন করে আইন প্রণয়ন করতে হবে। এটা কিন্তু আপনারা এই ঘরে যারা উপস্থিত, আপনারা সংবাদ মাধ্যমে যারা কর্মী, দীর্ঘদিন যাবৎ আমরা বলে আসছি। সেই কথাটির পুনরাবৃত্তি হচ্ছে, কিন্তু হয়নি। আমরা সেটাকে, এবং পুলিশ কমিশনের সংস্কার কমিশনের প্রতিবেদনেও সেটা উল্লিখিত আছে, কিন্তু পুলিশের কর্তৃপক্ষ থেকে প্রতিরোধ আছে। আমরা সেটা জেনেছি আপনাদের মাধ্যমে যে তারা সেটাকে চাচ্ছেন না। এই যে অবস্থা, সেটার থেকে কিন্তু আমাদের উত্তরণ করতে হবে। দ্বিতীয় যে বিষয়টি, সেটা হচ্ছে যে স্বাধীন পুলিশ কমিশন গঠন করতে হবে। এটাও আমাদের দীর্ঘদিনের দাবি। এই প্রতিবেদনে আসছে, আমরা সেটাকে নিশ্চিত হোক, সেটা আমরা অবশ্যই প্রত্যাশা করব। আনফর্চুনেটলি পুলিশ সংস্কার কমিশন কিন্তু এই বিষয়টাকে জোরালোভাবে অবস্থান নেয়নি। কেন নেয়নি সেটা আমাদের কাছে বোধগম্য না। একটি বিষয় আমি জানি, এটা ব্যক্তিগতভাবে আমি জানি, সেটা হচ্ছে পুলিশ সংস্কার কমিশনের ভিতরে স্বার্থের দ্বন্দ্ব ছিল। এই কমিশনে গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে কাজ করেছেন পুলিশেরই সদস্য, যে কারণে এই অবস্থানটা তারা দৃঢ়ভাবে নিতে পারেনি। তার মানে এই নয় এটাকে সুপারিশ হিসেবে মেনে নেওয়া উচিত হবে না। আমরা মনে করি যে অবশ্যই স্বাধীন পুলিশ কমিশন গঠন করতে হবে। এর পরবর্তীতে র্যাব বিলুপ্ত করার জন্য সুনির্দিষ্ট প্রস্তাব আসছে, সুপারিশ আসছে, যেটা দীর্ঘদিনেরই মানুষের প্রত্যাশা। সেটার প্রতিফলন এখানে ঘটেছে। তবে তাতে তারা ক্ষান্ত দেয়নি। তারা যেটা বলছে পরিষ্কারভাবে যে এই সংস্থায় র্যাব তো বিভিন্ন সংস্থা থেকে ডেপুটেশনে বা বিভিন্নভাবে নিয়োগপ্রাপ্ত একটি প্রতিষ্ঠান, কর্মীদের দ্বারা প্রতিষ্ঠান। তারা বলছে এই সংস্থার সাথে যারা জড়িত আছেন তারা যদি অপরাধের সাথে সংশ্লিষ্ট না থেকে থাকেন, তাহলে তাদেরকে যার যার নিজস্ব সংস্থায় ফেরত দিতে হবে। অর্থাৎ তাদের কর্মীদের সুরক্ষার কথা বলছে। কিন্তু র্যাব নামক প্রতিষ্ঠানটিকে বিলুপ্ত করতে হবে, এই প্রস্তাবটি সুনির্দিষ্টভাবে আছে। আমরা সেটাকে সমর্থন করছি। এরপরে হচ্ছে যেটা হচ্ছে যে বিজিবির কথা বলছে। বিজিবির দায়িত্ব সুনির্দিষ্টভাবে একটা সীমারেখার মধ্যে। বিজিবি যে বর্ডার গার্ড প্রতিষ্ঠান, এটাকে বর্ডারের মধ্যে সীমাবদ্ধ রাখা, তার যে ম্যান্ডেট তার মধ্যে সীমাবদ্ধ রাখার কথা বলছে। একইভাবে ডিজিএফআইকে বলছে পরিষ্কারভাবে, নোট করবেন, আপনাদের মাধ্যমে এই কথাগুলো আরও বেশি প্রচার করা উচিত, প্রকাশ করা উচিত। ডিজিএফের ম্যান্ডেট হচ্ছে নিরাপত্তা সংক্রান্ত গোয়েন্দা প্রতিষ্ঠান। এটা মানুষের অধিকার সংক্রান্ত গোয়েন্দাগিরির দায়িত্ব এটার হওয়ার কথা নয়। পরিষ্কারভাবে তারা বলছে শুধুমাত্র সামরিক গোয়েন্দা কার্যক্রমে ডিজিএফের কার্যক্রম সীমাবদ্ধ থাকতে হবে। একইভাবে আনসার বিডিবির কথা বলছে, এর মধ্যে যে সামরিক কর্তৃত্ব সেটাকে বন্ধ করতে হবে। আন্তর্জাতিক এবং নাগরিক সমাজের অংশগ্রহণ নিশ্চিত করে, যেটা একটা সুনির্দিষ্ট প্রস্তাব তারা বলছে, নাগরিক সমাজ এবং আন্তর্জাতিক অংশগ্রহণের মাধ্যমে যথাযথ নির্ভরযোগ্য যাচাই সাপেক্ষে সকল পুলিশের কর্মকর্তা, গোয়েন্দা প্রতিষ্ঠান, বিজিবি, আনসার, ভিডিপি এবং সেনাবাহিনীর সদস্য যারা দুর্নীতি ও সহিংসতার সাথে জড়িত ছিল, অংশগ্রহণ করেছে, তাদেরকে দায়িত্ব থেকে অপসারণ করা এবং বিচার করা। পরিষ্কারভাবে এই জিনিসগুলো কিন্তু এই সুপারিশটা এখানে আছে। কাজে এগুলোকে আমাদের তুলে ধরতে হবে, এই দাবিগুলো। আমরা অবশ্যই যেটা বলছি, ঢালাওভাবে বিচার চাই। যারা আওয়ামী লীগ নেতৃত্বে যারা ছিল তাদের বিচার করতে হবে, কিন্তু তার পেছনের শক্তিগুলো কিন্তু আমরা কোনো অবস্থায় ছাড় দেওয়ার অবস্থানে যেতে পারি না। জাতিসংঘের শান্তি রক্ষা মিশনের কথা ইতিমধ্যে আলোচিত হয়েছে। ভলকার টুর্ক বলেছেন, তার ভূমিকার কথা বলেছেন, কিন্তু সেক্ষেত্রে এই প্রতিবেদনে যে বিষয়টি উল্লেখযোগ্য সেটা হচ্ছে যে মানবাধিকার লঙ্ঘন, শরণার্থী আইনের লঙ্ঘন বা যৌন হয়রানির অভিযোগে অভিযুক্ত এমন কোনো ব্যক্তি যেন জাতিসংঘের শান্তি মিশনে নিযুক্ত হতে না পারে, ডেপুটেড হতে না পারে, সেটি নিশ্চিত করতে হবে। যতদিন পর্যন্ত এই স্ক্রুটিনি সম্পন্ন করা সম্ভব না হবে, ততদিন পর্যন্ত সরকারের কাছে এই প্রতিবেদন দাবি করছে বা প্রস্তাব করছে যে জাতিসংঘের সাথে একমত হতে হবে যে এমন কোনো সেনাবাহিনী, র্যাব, ডিজিএফআই, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ডিবি, ডিটেকটিভ ব্রাঞ্চ, বিজিবি, যে সকল সদস্যকে 2024-এর সহিংসতায় সম্পৃক্ত হয়েছিল যারা, তাদেরকে যেন কোনো অবস্থায় শান্তি মিশনে প্রেরণ করা না হয়। সুনির্দিষ্ট প্রস্তাব। একটি প্রতিষ্ঠান বিলুপ্ত করার কথা বলা হয়েছে র্যাব, আরেকটি প্রতিষ্ঠান বিলুপ্ত করার কথা বলা হয়েছে। গণমাধ্যমে খুব একটা আসছে না। আমরা গুরুত্ব সহকারে সেটা আনতে চাই, সেটা হচ্ছে এনটিএমসিকে বিলুপ্ত করতে হবে নিঃসন্দেহে কোনো প্রকার। এবং একই সাথে এর সাথে সংশ্লিষ্ট একটা গুরুত্বপূর্ণ প্রস্তাব আছে,
আমরা দীর্ঘদিন যাবত বলে আছি বাংলাদেশকে নজরদারি ভিত্তিক সমাজে পরিণত করা হয়েছিল। এই নজরদারির ক্ষেত্রে তারা পরিষ্কারভাবে বলছে যে আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে, বিশেষ করে মানুষের মৌলিক মানবাধিকার লঙ্ঘিত হয়, এই ধরনের কোনো নজরদারি থেকে আমাদের রাষ্ট্রকে সরে আসতে হবে। এই বিষয়গুলোকে আমাদের উল্লেখ রাখতে হবে। সবশেষে আমি বলবো যে আমাদের নাগরিক সমাজ, গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করার যে পরিবেশ, সেইটি সম্পর্কে বিস্তারিত প্রস্তাবনা আছে, সুপারিশ আছে, প্যারাগ্রাফ আছে। সেখানে এমন আইনগুলো যেগুলো আমাদের নাগরিক সমাজ এবং গণমাধ্যমের স্বাধীনভাবে কাজ করার পরিবেশ বিনষ্ট করে, প্রতিবন্ধকতা সৃষ্টি করে, সেগুলোকে বিলুপ্ত করতে হবে অথবা সংস্কার করতে হবে। আমরা আশা করছি যে মিডিয়া রিফর্ম কমিশন সেই কাজগুলো করছে, তার উপর ভিত্তি করে প্রস্তাবনা আমরা এগিয়ে নিয়ে যাব, কিন্তু এখানে অগ্রিম এই বিষয়গুলো চলে আসছে। মোটামুটি এই প্রস্তাবগুলোর প্রতি আমি বিশেষ গুরুত্ব দৃষ্টি আকর্ষণ করে এই পর্যায়ে শেষ করছি। রোডম্যাপের কথাটা আরও বারবার বলছি। রোডম্যাপে সুনির্দিষ্টভাবে কোন সুপারিশগুলো কী প্রক্রিয়ায় এবং কত সময়ের মধ্যে সম্পন্ন হবে, বাস্তবায়িত হবে, সেগুলো সম্পর্কে নির্দেশনা থাকা উচিত বলে আমরা মনে করি। এখন আপনাদের দিক থেকে যদি কোনো প্রশ্ন বা পরামর্শ থাকে, আমরা সেটাকে গ্রহণ করতে আগ্রহী হব। সীমাবদ্ধতার কথা উল্লেখ করা হয়েছে এই সুপারিশে। সীমাবদ্ধতাগুলোর মধ্যে আছে যে আদিবাসী নারী নির্যাতন হয়েছে, একইভাবে সংখ্যালঘুদের উপর নির্যাতন, 5 আগস্টের পরবর্তী যেই ঘটনাগুলো ঘটেছে সেই সংখ্যা এবং সেটা সুনির্দিষ্টভাবে আসেনি, এটি নিয়ে আপনাদের কোনো মতামত আছে কিনা? এটাই আপনি যেটা বললেন যে আমাদের প্রস্তাব কার্যপত্রে সেটা উল্লেখ করা হয়েছে। আমরা মনে করছি এটা প্রতিবেদনের সীমাবদ্ধতা, এটা হতে পারতে হওয়া উচিত ছিল, সেটা করেনি। সব প্রতিবেদনের সীমাবদ্ধতা থাকে, আমরা সেটাকে উল্লেখ করেছি। তবে তার মানে এই নয়, এটা এই কারণেই উল্লেখ করছি যে এই বিষয়গুলো যেন আমাদের রেডার থেকে সরে না যায়। প্রতিবেদন আমাদের এই ধরনের যে সংস্কার কার্যক্রম বা রাষ্ট্র সংস্কারের পরিকল্পনা যেটি চলছে, তার মধ্যে এই ধরনের বিষয়গুলো যেন আমাদের আকর্ষণের মধ্যে দৃষ্টির ভিতরই থাকে, সবসময় মনোযোগের মধ্যে প্রাধান্যের মধ্যে থাকে, সেই জন্যই আমরা বিষয়টি উল্লেখ করেছি। আপনারা জানেন ইতিমধ্যে বেশ কিছু ঘটনা ঘটেছে, গণমাধ্যমে প্রচারিত হয়েছে, এই ধরনের আদিবাসী এবং বিভিন্ন আহমেদিয়া সম্প্রদায় সহ বিভিন্ন লৈঙ্গিক পরিচয় এবং অন্যান্য পরিচয় ভিত্তিক যে মানুষের আইডেন্টিটি, মানুষের অবস্থান, সেটাকে ভিত্তি করে মানুষকে হয়রানি করা, নির্যাতন করা, বৈষম্য করা, বৈষম্যবিরোধী আন্দোলনের চেতনার সাথে সাংঘর্ষিক এই অবস্থাগুলোকে কোনো অবস্থায় গ্রহণযোগ্য হতে পারে না। নজরদারির কথা বলছিলেন, এই নজরদারি এবং মানুষের পুনরালাপ ফাঁস, এটি তার নাগরিক অধিকারকে ক্ষুণ্ণ করে, যেটি এখনো চলমান আছে, এই বিষয়ে আপনার কোনো মন্তব্য আছে কিনা? তো আমাদের উদ্বেগের মধ্যে আছে, সেই কারণে উল্লেখ করেছি, এনটিএমসির কথা বলেছি, এবং একই সাথে যেটা বলবো যে কারণে আমি নজরদারি সম্পর্ক বিষয়ক সুপারিশমালার এই প্রতিবেদনের বিষয়টি উল্লেখ করেছি, সেটি হচ্ছে যে আমরা আগেও বলেছি এই কক্ষ থেকে, সেটি হচ্ছে যে আমাদের কিছু কিছু ক্ষেত্রে ব্যক্তির পরিবর্তন হয়েছে, প্রাতিষ্ঠানিক পরিবর্তন হয় নাই, চর্চার পরিবর্তন তো হয়নি। সেই কারণে কিন্তু এই যে নজরদারি যে চর্চা এবং পাশাপাশি যে সংস্থাগুলো নজরদারি করে থাকে, তাদের সংস্কারের বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা যদি তাদের আচরণে চর্চা এবং তাদের যে মানে কর্মপরিধি এবং কর্মের পদ্ধতি, সেখানে যদি ইতিবাচক পরিবর্তন না আনে, মানুষের অধিকার ভিত্তিক বিষয়গুলোকে, মৌলিক অধিকার হরণ করা হয় যে ধরনের নজরদারির মাধ্যমে, সেগুলো থেকে নিজেদেরকে বিরত না রাখে, তাহলে বাস্তবে যে সম্ভাবনার কথা আমরা বলছি, যে এটা ভবিষ্যতে এই ধরনের মানবাধিকার লঙ্ঘন বাংলাদেশে আর হবে না, এই স্বপ্নটা অধরা থেকে যাবে।